আসসালামু আলাইকুম। পাকিস্তানের সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে আমার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ যমুনা টেলিভিশনের পর্দায় ঈদের সময় আপনারা দেখতে পাবেন। তবে একটা মজার ইনসিডেন্ট শেয়ার করি। এই ইন্টারভিউটার সময় রমিজ ভাইয়ের সঙ্গে আমার মোটামুটি একটা ডিবেট হচ্ছিল একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। বর্তমান সময়ের ক্রিকেট এত বেশি মাত্রায় ডেটা নির্ভর এবং এই ব্যাপারটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক আকর্ষণীয় মনে হয়। আমি এটা রমিজ ভাইকে বলছিলাম, রমিজ ভাই বলছিলেন যে দেখো, এখন এত বেশি ডেটা অ্যানালাইসিস নির্ভর ক্রিকেট হয়, আমার কাছে এই বিষয়টা ভালো লাগে না, কারণ আমি তোমাদের আগের জেনারেশনের মানুষ এবং আমাদের জেনারেশনের কাছে এরকম ডেটা নির্ভর ক্রিকেট এটা একেবারেই পছন্দ না। তোমরা হয়তো বা বিষয়টাকে অনেক বেশি মাত্রায় আকর্ষণীয় মনে করতে পারো, বাট আমরা অনেক বেশি মাত্রায় গাট ফিলিংয়ের উপর ডিপেন্ডেড, বা আমরা ক্রিকেটটাকে অনেক বেশি মাত্রায় গাট ফিলিংয়ের উপর ডিপেন্ড করে বিশ্লেষণ করতে পছন্দ করি। বাট তোমাদের জেনারেশনের কাছে বিষয়টা ডেটা অ্যানালাইসিস অনেক বেশি মাত্রায় আকর্ষণীয়। দেখেন, এই ব্যাপারটা কিন্তু রমিজ রাজা অস্বীকার করেন নাই যে বর্তমান সময়ের ক্রিকেট অনেক বেশি মাত্রায় ডেটা অ্যানালাইসিস নির্ভর, যদিও ব্যাপারটা তিনি পছন্দ করেন না। তবে কয়েকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। সাহেবজাদা ফারহান, তাকে এই সিরিজে যেইভাবে আউট করেছেন বাংলাদেশের বোলাররা, যদি একটু লক্ষ্য করে দেখেন, তাসকিন আহমেদ লাস্ট ম্যাচটাকে তাকে ব্যাক অফ দ্য লেন্থের আউটসাইড অফ স্ট্যাম্প ওই ধরনের বলে আউট করেছেন। আপনি প্রথম ম্যাচে যদি চিন্তা করে দেখেন, সাহেবজাদা ফারহান কিন্তু একই প্যাটার্নেই আউট হয়েছেন, আউটসাইড অফ স্ট্যাম্প একটু ব্যাক অফ দ্য লেন্থের বা ওই জোনটাতে। এবং এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু সাহেবজাদা ফারহানের জন্য একটা কমন প্যাটার্ন। ডেটা অ্যানালাইসিস বলে আপনি সাহেবজাদা ফারহানকে ডিসিভ করতে চাইলে আপনাকে কিন্তু ওই করিডোরটাতেই বল করতে হবে। আপনি প্রিভিয়াস অকেশনসের বিভিন্ন ভিডিও যদি লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, হার্দিক পান্ডিয়া তাকে এইভাবে আউট করেছেন, শিবম দুবে তাকে এইভাবে আউট করেছেন। ইভেন ওয়েস্ট ইন্ডিয়ান একজন বোলারের রেফারেন্স আমরা এই সিরিজ শুরুর আগেই, যখন সাহেবজাদা ফারহানের দুর্বলতার জায়গা কোন কোন জায়গাগুলো আছে যখন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তখন কিন্তু এই ভিডিওগুলো আমি আপনাদেরকে প্লে করে দেখিয়েছি যে সাহেবজাদা ফারহানকে বাংলাদেশের বোলাররা আসলে ওই চ্যানেলটা মেনটেন করেই বোলিং করতে চাইবেন এবং এটাই তার জন্য সত্যিকারের অর্থে উইক জোনের জায়গাটা বা তার ডিসিভিং জোন বা তার উইকেটটা প্রডিউস করার জোনের জায়গাটা, এবং বাংলাদেশ কিন্তু তাকে ঠিক ওইভাবেই আউট করেছে। দ্যাট মিনস ডেটা অ্যানালাইসিস কিন্তু বর্তমান সময়ের ক্রিকেটে অনেক বেশি মাত্রায় গুরুত্ব বহন করে। মোহাম্মদ রিজওয়ান যেভাবে আউট হয়েছেন লাস্ট ম্যাচটাতে লক্ষ্য করে যদি দেখেন, গুড লেন্থের ওই জোন থেকে বল স্লাইড ভেতরের দিকে ঢোকা, ওইরকম একটা জোনে মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন। আপনি যদি মোহাম্মদ রিজওয়ানের প্রথম ম্যাচের আউট দেখেন, গুড লেন্থের ওইরকম একটা পার্টিকুলার জোনে তাকে কিন্তু আগে বারবার বল ভেতরে ঢুকিয়ে বোলার কিন্তু একদম নাস্তানাবুদ করেছেন, ডিস্টার্ব করার চেষ্টা করেছেন। পরবর্তী সময় কিন্তু ওই জায়গা থেকে আউট করেছেন তাকে, মোহাম্মদ রিজওয়ানকে। এখন এই যে এই সিরিজে মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাগলিং প্যাটার্ন আপনারা দেখলেন, এটা একটু খেয়াল করে দেখবেন। মোহাম্মদ রিজওয়ান এর আগের সিরিজগুলোতেও কিন্তু এই প্যাটার্নের বলেই আউট হয়েছেন, এই প্যাটার্নের বলেই তাকে ডিসিভ করা হয়েছে, এই প্যাটার্নের বলগুলোতেই তাকে কিন্তু আলটিমেটলি নাস্তানাবুদ করা হয়েছে। সো ইটস ভেরি কমন বাংলাদেশ টিম ডেটা অ্যানালাইসিস করে মোহাম্মদ রিজওয়ানের এগেনস্টে কিন্তু ওই টাইপের বল বা ওই ধরনের বলগুলো করেছে যেটা মোহাম্মদ রিজওয়ান ডিসিভড হয়েছেন। হ্যাঁ, এখন অন আ পার্টিকুলার গিভেন ডে একজন ব্যাটসম্যান কিন্তু তার সেই দুর্বলতাকে কাটিয়ে উঠে বেটার কাউন্টার অ্যাটাক করতেও পারেন, বেটার কাউন্টার অ্যাটাক করে ফেলতেও পারেন, যেটা ওই ব্যাটসম্যানের ক্রেডিটের জায়গা। কিন্তু বোলার তার বেসিক জায়গা থেকে কিন্তু সরবেন না। মাজ সাদাকাত আপনি যদি চিন্তা করেন, দ্বিতীয় ম্যাচটা বাদে শর্ট অফ লেন্থের বলেই তিনি ডিসিভড হয়েছেন, শর্ট অফ লেন্থের বলেই তার দুর্বলতার জায়গা দেখা গেছে। লাস্ট ম্যাচে শর্ট অফ লেন্থের বলে আউট হয়েছেন। এই শর্ট অফ লেন্থের বলে মাজ সাদাকাতের আউট হওয়াটাকে নতুন কিছু না, একেবারে নতুন কিছু না। আপনি যদি তার ডোমেস্টিক ক্রিকেট দেখেন, পিএসএল বা অন্যান্য জায়গাতে, একদম দেখবেন যে শর্ট অফ লেন্থের বলেই তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশনস ডিসিভড হয়েছেন, শর্ট অফ লেন্থের বলেই তিনি উইকেট দিয়েছেন। সো দিস ইজ দ্য থিং, যে ডেটা অ্যানালাইসিস এইভাবেই কিন্তু বর্তমান সময়ের ক্রিকেট চলে। প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ কেন 10 ওভার বোলিং করেছেন, তার পেছনে কারণটাও কিন্তু ডেটা অ্যানালাইসিস। কেন? বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ওই দিন ক্রিজের সবসময় একজন করে বাঁহাতি ব্যাটার ছিলেন, বাঁহাতি ব্যাটার এক্সপোজড হয়ে গিয়েছিলেন আগেভাগে। সো সেটা মেহেদী হাসান মিরাজ হোক কিংবা যে কোনো বোলার হোক, ফ্রন্টলাইন স্পিনার হোক, ফ্রন্টলাইন অফ ব্রেক বোলারই 10 ওভার বোলিং করবেন। রিশাদ কিন্তু লেগ স্পিনার, রিশাদ ইজ নট অ্যান অফ স্পিনার। অফ ব্রেক বোলারই বোলিং করবেন ওয়েন দের ইজ এ লেফট হ্যান্ডেড ব্যাটার, এবং এটা বেসিক ব্যাপার। রিশাদ কি বাঁহাতিকে বোলিং করতে পারেন না? পারেন, বাট আপনি ম্যাচ আপ অনুযায়ী ডানহাতি অফ ব্রেক বোলার যখন লেফট হ্যান্ডেড ব্যাটার থাকবে অ্যাডভান্টেজটা বেশি পাবে, অপেক্ষাকৃত অ্যাডভান্টেজটা বেশি পাবে। এবং মিরাজ তো ইকোনমিক্যালি ভালো বোলিং করেছেন,
3টা ম্যাচে মিরাজ ইকোনমিক্যালি ভালো বোলিং করেছেন। ইভেন আমার তো মনে হয় যে মিরাজ সেকেন্ড ম্যাচে মাসাদাকাত যখন 50 করে ফেলেছে ওই সময়টাতে 6-7 ওভারের মধ্যে মিরাজের বোলিং করতে আসা উচিত ছিল। দেখেন আমি ওই দিন যখন 7-8 ওভার হয়ে গেছে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কেন মিরাজ এখনও বোলিং করতে আসছেন না মাসাদাকাত যখন এরকম হিজ অন সং। এরপরেই মিরাজ যখন 11 বা 12 নম্বর ওভারের সময় আসলেন এসে কিন্তু মাসাদাকাতের উইকেটটা তুলে ফেললেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি ভবিষ্যৎবাণী করছেন, প্রেডিকশন দিচ্ছেন, এগুলো প্রেডিকশন না। আমি প্রেডিকশন টার্মটাকেই পছন্দ করি না। দিস ইজ কল্ড অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস। ডেটা যেভাবে সাজেস্ট করে আমি সেই কথাটাই আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং ডেটা সেটাই বলে যে এগেইনস্ট লেফট হ্যান্ডেড ব্যাটার্স রাইট আর্ম অফ ব্রেক বোলাররা অলওয়েজ প্রিভিলেজ পান এবং ওই অ্যাঙ্গেলটা অলওয়েজ বাহাতি ব্যাটারকে ডিস্টার্ব করে। এটা না হলে অভিষেক শর্মা পুরো টুর্নামেন্টে একই প্যাটার্নের বলে, একই জোনের বলে অফ ব্রেক বোলার বলে আউট হয়েছেন। আপনি যদি ওয়ার্ল্ড কাপ পুরো পর্যালোচনা করে দেখেন অভিষেক শর্মার কিন্তু ডিসিভিং জোনটা সেটাই ছিল। নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটা ডেটা অ্যানালাইসিস করতে ভুল করেছে। দে ডিড নট ব্রিং ম্যাককনকি, তারা আবার গ্লেন ফিলিপসকে খেলায় নাই। সব কিছু মানে গ্লেন ফিলিপসকে খেলিয়েছে কিন্তু এক ওভার বোলিং করার নাই। সো আলটিমেটলি ইন্ডিয়ার মাঝখানে 4 জন ব্যাটসম্যান বাহাতি, তারা গ্লেন ফিলিপসকে মাত্র এক ওভার বোলিং করিয়েছে, তারা ম্যাককনকিকে খেলায় নাই। নিউজিল্যান্ড পুরোপুরি ডেটা অ্যানালাইসিসের জায়গায় ভুল করেছে। আবার ওই দিন চিন্তা করবেন ওই দিনটাতে আকশর প্যাটেল ওপেনিংয়ে মানে ওই পাওয়ার প্লেতে বোলিং করতে এসেছেন। আকশর প্যাটেল পাওয়ার প্লেতে বোলিং করতে এসেছেন কেন? কারণ নিউজিল্যান্ডের যে দুজন ব্যাটার সেইফার্ড এবং ফিন অ্যালান তাদের দুজনের পাওয়ার প্লের সময়টাতে বাহাতি স্পিনারের এগেন্সে দুর্বলতার জায়গা আছে। সো দিস ইজ অল। আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে ডেটা এত বেশি মাত্রায় কাজ করছে, বর্তমান সময়ে ডেটা অ্যানালাইসিস এত বেশি মাত্রায় পুরো ক্রিকেট বিশ্বকে ঘিরে রেখেছে, আমাদের কাছে ব্যাপারটা ফ্যাসিনেটিং মনে হয়। কিন্তু রমিজ রাজাদের মতো যারা একটু প্রবীণ তাদের কাছে ব্যাপারটা ফ্যাসিনেটিং মনে হয় না। তাদের কাছে মনে হয় যে ক্রিকেটটা অনেক বেশি মাত্রায় রোবোটিক হয়ে গেছে। বাট নাওয়াডেজ দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য রিয়েল সিনারিও, দিস ইজ দ্য রিয়েল পিকচার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।